সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার, এরপরে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা। স্বাগত দুজনকেই। তুষার, আপনি জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনের আয়োজন চলছে, নানা খবরাখবর আসছে বিভিন্নভাবে, কিন্তু এইসব খবর থেকে দেখা যাচ্ছে যে নির্বাচন একটা ভালো নির্বাচনের বা একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পূর্ব শর্ত দরকার, পূর্ব শর্তগুলো কি পূরণ হয়েছে কিনা এই নিয়ে একটা বিতর্ক আছে এবং কথাবার্তা হচ্ছে, মিডিয়াতেও লেখালেখি হচ্ছে। আপনি কীভাবে দেখেন একজন গণযোগাযোগের কী হিসাবে? নির্বাচনের যে পূর্ব শর্ত তার মধ্যে একটি ছিল যে নির্বাচনের যখন প্রার্থিতা জমা দেওয়া হয় এবং তারপর যখন বাছাই করা হয় সেই সময়ে কম্পিটেন্টলি সেই কাজগুলি করা হচ্ছে কিনা। আমরা লক্ষ্য করেছি এখনো পর্যন্ত একটি আসন, যেটি গুরুত্বপূর্ণ আসন, যেখানে হেভিওয়েট প্রার্থী ছিলেন বিএনপির এবং যেখানে এনসিপির একজন নেতা আছেন যিনি আন্দোলনের একজন মুখ্য মুখ ছিলেন, সেই জায়গাতে এখনো পর্যন্ত সিদ্ধান্তটা হয় নাই। যদিও যার নামে ঋণ খেলাপির অভিযোগ তিনি ঋণ পরিশোধ করে দিয়েছেন নিয়ম মেনেই। তো এই বিষয়টা এক ধরনের অবস্থা তৈরি করেছে যে আসলে এই যাচাই বাছাই মনোযোগ ঠিক মতো ছিল না। কেননা আপিলে এসে অধিকাংশ, প্রায় 75% বেশি প্রার্থী আপিলে এসে তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সেইভাবে হ্যান্ডেল করা হয় নাই। বহু জায়গাতে ঋণ খেলাপির বিষয়টি অনেক নরমভাবে দেখা হয়েছে। তো এই সব কারণে বাছাইয়ের সময় থেকেই বিতর্কটা শুরু হয়েছে। এর সাথে তফসিল ঘোষণার পরপরই শরীফ ওসমান হাদির মৃত্যু নিরাপত্তা বিষয়ক যে উৎকণ্ঠা ছিল সেটাকেও আরও জোরদার করেছে এবং এরপরে জায়গায় জায়গায় ছোট ছোট সহিংসতা এবং নির্বাচনের বাইরেও একাধিক জায়গাতে সন্ত্রাস এবং সহিংসতা মানুষকে আতঙ্কিত করেছে যে সামনে হয়তো আরও বড় কিছু অপেক্ষা করতে পারে। এর পাশাপাশি এসেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের অথবা বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষপাতমূলক কথাবার্তা, বিতর্ক হতে পারে এরকম মন্তব্য, এবং অতি সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে প্রার্থীরা বিভিন্ন জায়গায় গিয়ে বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। ডিম মারামারির যে বিষয়টি, এটি শুরু হয়ে গেছে। এই জিনিসগুলি আসলে প্রার্থীদের জন্য এক ধরনের অনিরাপদ পরিস্থিতি তৈরি করেছে। এখন সবাই মনে করেন যে শারীরিক আক্রমণ কিংবা সন্ত্রাসী হয়তো একমাত্র নিরাপত্তার অভাব, কিন্তু সম্মানের অভাবও তো এক ধরনের নিরাপত্তা। বেআইনি অস্ত্র কি উদ্ধার হয়েছে? বেআইনি অস্ত্রের যে বিষয়টি ছিল এটি নিয়েও দায়িত্বশীল ব্যক্তি বলেছেন এই অস্ত্র নাকি লোকে পানিতে ফেলে দিয়েছে লুট করে, আবার বলেছেন এগুলা উদ্ধার কাজ চলছে, আবার এটাও বলেছেন যে যদি উদ্ধার নাও হয় এগুলি ব্যবহৃত হবে না। তো এইরকম একটি বক্তব্য কিন্তু তাদের যে সদিচ্ছা সেটাকেও বাধাগ্রস্ত করেছে। আর এর মধ্যে জঙ্গল সলিমপুরে আমাদের এলিট ফোর্স, তাদের উপরে যেভাবে এক ধরনের আমি বলবো যে আক্রমণ হয়েছে, সেটাও মানুষকে শঙ্কিত করেছে যে তারা যদি এইরকম পরাভূত হওয়ার মতো পরিস্থিতিতে চলে যান তাহলে নিরাপত্তা কে দিবে নির্বাচনের সময়। এরকম নানান প্রশ্ন মানুষের মনে এসেছে এবং তার সাথে যুক্ত হয়েছে আরেকটি অদ্ভুত কথা। এটা বলা উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছেন যে নির্বাচনকালীন যদি কোনো সহিংসতা হয়, গণ্ডগোল হয়, এর জন্য আওয়ামী লীগই দায়ী। হওয়ার আগেই উনি বলে দিয়েছেন কেষ্টা তুই চোর। তো অপরাধের আগেই কি করে একজন বলে দেয় যদি কিছু হয় আপনারাই দায়ী থাকবেন? কে করবে এটা জানতে হবে না? আমি কি এইভাবে বলে দিতে পারি? এছাড়া প্রশাসন কি নিরপেক্ষ হয়েছে? প্রশাসনের নিরপেক্ষতার বিষয়টি আসলে কাগজে কলমে তারা বলতে পারবেন, কারণ অন্তর্বর্তী সরকারের অধীনের প্রশাসন, আমরা নিরপেক্ষ, সবাই নিরপেক্ষ, কিন্তু কাগজে যা আছে কাজে সেটা মনে হচ্ছে না। এই জন্য যে প্রশাসনকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়াটা খুব দৃশ্যমানভাবে করা দরকার ছিল সেটা কিন্তু হয় নাই। নির্বাচনের আগে আমরা দেখি যে পুরো প্রশাসন একটা এমন রদবদল হয়, এলাকার মানুষ এলাকায় থাকে না, যার আত্মীয় স্বজনের মধ্যে অনেক বিএনপি, সে বিএনপি মানে জনপ্রিয় এরকম জায়গাতে থাকবে না, যার অনেক আত্মীয় স্বজন জামাতে আছেন তারা আবার জামাতের বড় নেতা ওইখানে দায়িত্ব পালন করেন না। এই জিনিসগুলো কিন্তু খুব চমৎকারভাবে করা হয়েছে এর আগে আমরা যখন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দেখেছি, এবং তার মধ্যে সবচেয়ে বিতর্কিত হয়েছিলেন লতিফুর রহমান। কিন্তু লতিফ সাহেব কিন্তু একটা মানে ওলট পালট করে দিয়েছিলেন। তো সেই ওলট পালটের 10%ও কিন্তু আমরা এইখানে দেখতে পাই না। উল্টো বিভিন্ন জায়গা থেকে রিটায়ার্ড অফিসারদেরকে এনে যে এই কাজের মধ্যে নিয়োগ করা হয়েছিল এই প্রশাসনের কাজে, এই বিষয়টা এখনো একইভাবেই রয়ে গিয়েছে। এবং এই পুরনো অফিসাররা হয়তো অনেক কম্পিটেন্ট ছিলেন যার যার সময়ে, কিন্তু এই আধুনিক সময়ের যে
টেকনোলজি থেকে শুরু করে যেসব প্রক্রিয়া চলে এসেছে আমাদের জীবনে, এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু তাদের অনবধানতা থাকাটাই, মানে তাদের না জানাটাই স্বাভাবিক। কিন্তু সেইখানেও আমরা খুব একটা মানে কোনো পরিবর্তনের ইশারা দেখি নাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। শামীম, আপনি তো নিশ্চয়ই শুনলেন তুষার যেটা বলছেন, আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড, এটা কিভাবে নিশ্চিত করা যায়? এটা মানে কাগজে কলমে একরকম ধারণার বাস্তবে আর এক রকম। এবং এই ১-১১-র পর থেকে শব্দটা বেশি জনপ্রিয়। ১-১১-র আগে কিন্তু আমরা এত লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এই শব্দটা অন্তত শুনতাম না। এখন দেখুন, এটার খুব জটিলতায় না গিয়ে সাধারণ অর্থে আমরা কি বুঝি, যে প্রত্যেকে সমান সুযোগ পাবেন। কেউ প্রচার অভিযানের সময় ক্ষতিগ্রস্ত হবেন না, বাধাগ্রস্ত হবেন না। বড় দল দেখে কেউ বেশি সুবিধা, অন্যরা বেশি, পুলিশের কম সুবিধা, এগুলো থাকবে না। প্রশাসন কোনো রকম বায়াস হবে না। এগুলো কিন্তু একটা সাধারণ, আমরা বলতে পারি একটা চেকলিস্টের মতো, যেটা দেখে বোঝা যায় সবার জন্য মোটামুটি সুযোগ আছে। বাস্তবতা হলো ভাই, অনেক বড় দলের একটা প্রভাব থাকে। আপনি যতই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলুন না কেন, পুরনো দল, অনেক বড় সাংগঠনিক ক্ষমতা, অনেক সক্ষমতা আছে, অনেক ধরনের সম্পদ আছে, এরকম দলগুলো যখন মাঠে থাকে তখন আসলেই একেবারে সমান সুযোগ নিশ্চিত করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। আপনি চাইলেও সেটা পারেন না, কারণ তাদের প্রভাব পড়ে। তো তারপরেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যে প্রচেষ্টা আছে কিনা। যে কথা তুষার ভাই বলছিলেন, আপনি যদি প্রচেষ্টার দিক থেকে দেখেন, এখন বাছাইয়ের যে জের, সেটা এখনো শেষ হলো না। আর 2 সপ্তাহ পরে নির্বাচন। আপনি যাচাই বাছাইয়ের জের এখনো আছে, অর্থাৎ তার প্রভাব এখনো যাচ্ছে না। প্রতিদিন কম বেশি এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো নির্বাচনের 2 সপ্তাহ আগেও এই আলোচনাগুলো কেন চলবে? তার মানে আমাদের যে লিখিত যে নিয়মাবলীগুলো আছে সেটা দেখার ক্ষেত্রে এবং সেটা প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি ছিল। সেগুলো যদি হতো তাহলে এই আলোচনাগুলো তো অবশ্যই না, পরবর্তীতে উঠতো না। যদি লোকবলের প্রয়োজন হতো, নির্বাচন কমিশন লোকবল চাইতো, বা যারা এই দায়িত্বে আছেন তারা আরো লোক নিয়োগ করতে পারতেন। কিন্তু এগুলো তো অনেক দীর্ঘমেয়াদী আলোচনার বিষয়। দ্বৈত নাগরিকত্বের কি হবে, ঋণ খেলাপির প্রসঙ্গে কি হবে, আপনি লেখেননি অন্য অভিযোগ করেছে, সেটা কিভাবে আমলে নেওয়া হবে। তো এতগুলো ব্যতিক্রম জিনিস যদি চলতে থাকে এবং সেটা 2 সপ্তাহ আগেও যদি সংবাদ মাধ্যমে শিরোনাম হয়, তাহলে স্বাভাবিকভাবে আপনি নির্বাচনে মন দেবেন না, এগুলোর দিকে চিন্তা করবেন। অস্ত্র উদ্ধার কিন্তু এখনো, আমরা বলবো না যে অস্ত্র উদ্ধার করছে না। ছোট ছোট ভিডিও চিত্র আমরা দেখতে পাচ্ছি যে যারা দায়িত্বে তারা বলছেন অস্ত্র উদ্ধার করা হচ্ছে। কিন্তু যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে, বা আমরা যেটুকু ধারণা পাই যে অবৈধ অস্ত্র আছে, সেটা যদি দৃশ্যমানভাবে উদ্ধার না হয়, তাহলে আপনি আস্থা ফিরে পাবেন কিভাবে? এবং যে কথা উনি চমৎকারভাবে বলেছেন, কোথায় আছে, থাকলে ব্যবহৃত হবে না, আপনাকে কে বলেছে? এটা ব্যবহার তো বড় কথা এই না, গ্যারান্টি কে দিবে? এই গ্যারান্টিটা কে দেবে? গুলি ছোড়া তো বড় কথা না, অস্ত্র আছে এটাই তো একটা বড় বড় ভীতি তৈরি করতে পারে। এবং আপনি যেটা বললেন যে লেভেল প্লেইং ফিল্ড, এটা কার পক্ষে ব্যবহৃত হবে আর কার বিপক্ষে ব্যবহৃত হবে না, এটা তো আপনি নিশ্চয়তা দিয়ে বলতে পারবেন না। এরপর আসুন যে নিরাপত্তা যে একটা বলয় তৈরি করা, আমরা যে একটা ধারণা পাই, পুলিশ তো পুরোপুরি পুনর্গঠিত হয়নি, কিন্তু বাস্তব একটা বিষয়। যৌথ বাহিনী মাঠে আছে, যৌথ বাহিনী অনেকদিন ধরে মাঠে আছে। এবং বাস্তবতা হলো যে যৌথ বাহিনী যখন নামে, তার যে একটা শক ইফেক্ট থাকে, যে অত্যন্ত প্রশিক্ষিত, অস্ত্র পরিচালনায় অভ্যস্ত, কারোর প্রতি ওরকম কোনো তাদের পক্ষপাত নাই, দয়ামায়া কম, এরকম একটা বাহিনী যখন, আমি দয়ামায়া কম মানে নেতিবাচক অর্থে বলছি না যে তিনি কাউকে চেনেন না, পুলিশ তো চেনে সবাইকে, সবসময় আমাদের পাশেই থাকে। ফলে এতদিন পর্যন্ত তারা মাঠে আছেন, যে ওর যে একটা প্রভাব, একটা ফেয়ার ফ্যাক্টর বা শকওয়েভ কাজ করে, সেটা কিন্তু কমে গেছে। অনেক জায়গাতে আপনি দেখবেন যে তাদের সাথে দ্বন্দ্বে যাচ্ছে, নানা রকম অবস্থা সেখানে তৈরি হচ্ছে। তো এই দুটোকে মিলে কিভাবে নিরাপত্তা বলয় তৈরি করা হবে মাঠে, সেটাও কিন্তু কর্তৃপক্ষ জোর গলায় বলতে পারছেন না, যে দেখো এইভাবে এরা কাজ করবে, এখানে এখানে থাকবে। আবার একটা জিনিস খেয়াল করেন, তার সাথে যোগ হয়েছে অনলাইন তৎপরতা, বিচিত্র রকম। এটা 100% মানতে হবে যে নির্বাচন কমিশন যে নিয়মাবলী তৈরি করেছে, অনুশীলনের নীতিমালা, এটা দিয়ে তো আর সাইবার জগতের এই অপরাধ ঠেকানো যাবে না। ইতিমধ্যে আপনি দেখেছেন যে বিভিন্ন ধরনের, রানা প্লাজার একজনের আহত হয়েছিলেন, তাকে দিয়ে ভুল তথ্য, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামরিক পোশাকের একজনকে দিয়ে কথা বলানো হচ্ছে। অতি সম্প্রতি একটা ইংরেজি দৈনিক বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের একটা জায়গা থেকে বের করেছে যে 30টা বা 40টা এই ধরনের ভিডিও কোনো না কোনোভাবে তারা ছাড়ছেন। তাতে বোঝা যাচ্ছে একটা বিনিয়োগ আছে কোনো জায়গা থেকে। না হলে বাঙালি অবশ্য টিকটকে বেশ এগিয়ে আছে, নোবেল পুরস্কার না পাই, টিকটকে যদি কোনো পুরস্কার থাকে সেটা আমরা পেয়ে যেতে পারি। কিন্তু এটা কিন্তু তার চেয়ে অগ্রবর্তী, যে এই যে চরিত্র নাই, নির্বাচনে দাঁড়াননি, এমন একটা চরিত্র পাওয়া গেছে, তার মুখ দিয়ে কথা বলানো হচ্ছে। তো সব কিছু মিলে প্রাথমিকভাবে আমাদের বিনোদন দিলেও আমরা তো মনে করছি এটা খুব সিরিয়াস ব্যাপার না। কিন্তু কত কোটি মানুষের বিশ্বাস করছেন, কত কোটি মানুষের বিভ্রান্ত হচ্ছেন, কত জেনে এটা। এই নির্বাচন কমিশন কি এই যে ডিজিটাল ক্যাম্পেইনের কথা বললেন,
এটা রোধ করার মতো ক্ষমতা রাখে নির্বাচন কিনা? কমিশন যখন সংলাপ করেছিলেন, আমি নিজেও একটা সংলাপে উপস্থিত ছিলাম, সেখানে আমরা সাইবার সেলটার কথা বলেছিলাম যে আগাম এটা করুন। হঠাৎ করে তো নির্বাচন কমিশন এই ধরনের বিশেষজ্ঞদের নিয়োগ দিতে পারবে না, আপনি আউটসোর্স করুন, বিশেষজ্ঞদের আনান। আমরা যতটুকু বাইরে থেকে দেখে বুঝতে পারছি, আমি ভেতরের পুরো আমার জানা নেই, তাতে তারা ভেতরে প্রশিক্ষণ দিচ্ছেন যারা এর সঙ্গে যুক্ত থাকবেন। কিন্তু আমাদের তো দুটো অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে এটার সাইকোলজিক্যাল বা এডুকেশনাল অ্যাপ্রোচ, সেটা দীর্ঘমেয়াদী কাজ, আপনি বছর পর বছর সারা জীবন তাকে গণমাধ্যম সাক্ষরতা দিয়ে যাবেন কোনটা ভালো কোনটা মন্দ। আর একটা হচ্ছে কারিগরিভাবে এটাকে করা। আমাদের যতটুকু জানা আছে কারিগরিভাবে এটা করা খুব কঠিন, আপনি হয়তো আপাতত একটু ঠেকাতে পারবেন, কিন্তু বড় আকারের যদি একটা প্রবাহ আসে অপতথ্যের বা ভুল তথ্যের কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, তখন সেটা ঠেকানোর সক্ষমতা আমাদের আছে কিনা। এমনি একটা জিনিস আপনি জানেন যে টেক জায়ান্ট যারা বা এই প্ল্যাটফর্মের যে সমস্ত কর্তৃপক্ষ, তাদের অফিস কিন্তু ঢাকাতে নাই বা বাংলাদেশ থেকে সবাই অপারেট করে না। আগে আমরা কোনোভাবে হয়তো তৃতীয় পক্ষকে বলে কিছু ব্যবস্থা গ্রহণ করতাম, সেটা নিয়ে আবার বিতর্কও আছে যে একটা ভালো করতে গিয়ে আরও 50টা ও আপনার আমার অ্যাকাউন্টও সে নামিয়ে দিল। এখন সেক্ষেত্রে আপনি বলা মাত্রই বিটিআরসি বলা মাত্রই যে মেটা আপনার উত্তর দেবে বা একটা ব্যবস্থা গ্রহণ করবে, আপনার নির্বাচনের একটা সময় আছে সকাল থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে যদি কোনো ঘটে তা আপনি কখন এই প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করবেন আর কখন ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। তো সেই চ্যালেঞ্জ যে নির্বাচন কমিশনের একার পক্ষে নেওয়া সম্ভব সেটা বলছি না, কিন্তু অন্তত দৃশ্যমান কি আছে বা তারা কি কি করছেন সেটাও যদি জানাতেন, আর যদি জানানোটা গোপনীয় হয় অন্তত আশ্বস্ত করতে পারতেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনাদের চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ এখন পর্যন্ত যতগুলো চিহ্নিত হয়েছে দেখবেন যে গণমাধ্যম বের করেছে বা আমাদের যারা এগুলো নিয়ে কাজ করেন, ফ্যাক্ট চেক করেন বা অন্যান্য যাদের প্রযুক্তিগত সহায়তা আছে, আমরা কিন্তু কর্তৃপক্ষের দিক থেকে পাইনি যে আমরা 30টা বা 40টাকে চিহ্নিত করেছি, আমরা আরও তৎপরতা চালাচ্ছি, কিন্তু তারা প্রশিক্ষণ দিচ্ছেন। আর সবশেষে যেটা বলবো, এখানে যতটা গণভোটের হ্যার পক্ষে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, ততটা নির্বাচনের পক্ষে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কিনা আমি ওই বিতর্কে যাচ্ছি না যে এটা সঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে, এটা আইনগতভাবে ঠিক থাকলেও কতটা নির্বাচনের সংস্কৃতিতে প্রভাব থাকবে, এবং ভবিষ্যতে যে কেউ ব্যবহার করবে না, যে আমলাতন্ত্রকেও ব্যবহার করা যেতে পারে, ব্যাংকেও ব্যবহার করা যেতে পারে, এনজিওকেও ইয়েস বা নোর জন্য ব্যবহার করা যেতে পারে, আমরা ওই বিতর্ক হয়তো আরেকদিন করবো, আলোচনা করব। কিন্তু আপনি খেয়াল করুন যে তার জন্য যে বিনিয়োগ, তার জন্য যে সময়, সেই পরিমাণ সময় আপনি ভোট দিতে যান এটাতে ব্যবহার করা হচ্ছে কিনা। তরুণ ভোটারদের কথা বলা হচ্ছে বারবার, কিন্তু তরুণ ভোটার যাবে কিভাবে, কি প্রক্রিয়ায় সে যাবে, সেই আলোচনা কিন্তু নাই। এবং একই রকম ওই দিন যে জাতীয় নির্বাচন, যেটা দিয়ে একটা সরকার গঠিত হবে নতুন, এবং আপনি যে সংস্কারের কথা বলছেন সেটা তো শুধু রেফারেন্ডাম দিয়ে হবে না, গণভোট দিয়ে হবে না, দুটোই হবে, সেখানেও কিন্তু একটা ঘাটতি আছে। তো সবগুলো যদি এক জায়গায় করেন, আমি হতাশা ব্যক্ত করছি না যে নির্বাচন হবে না বা এরকম, কিন্তু নির্বাচনের জন্য যে একটা আস্থার জায়গা দরকার, নির্বাচনের জন্য যে একটা ইতিবাচক মনোভঙ্গি প্রয়োজন, যে আপনি প্রস্তুত, আপনি যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি তৈরি হচ্ছে না। এবং আমাদের তো একটা পুরনো ভীতি আছে যে ১/১১-র সময় তফসিল ঘোষণার পরেও বড় আকারের পট পরিবর্তন ঘটে যায়, রাজনৈতিক পরিবর্তন ঘটে যায়। সুতরাং এগুলো আমাদের কিছুটা অমূলক হলেও পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। আর তার সঙ্গে তো গুপ্ত নামক যে বিষয় যুক্ত হয়েছে সেটা নতুন মাত্রা যোগ করেছে। এখন কে প্রশাসনে গুপ্ত, কে পুলিশ বাহিনীতে গুপ্ত, বা কে বিশেষ নিরাপত্তার দায়িত্বে গুপ্ত, এইটা তো আর একটা নতুন ধরনের উপসর্গ। এখন আপনি ভালোভাবে রদবদল করেছেন, তো সবকিছু মিলে হাওয়া বোধ করা যাচ্ছে, কিন্তু পুরোপুরি বসন্তের হাওয়া না, মানে মাঝে মধ্যে কেমন জানি একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বসন্তের হাওয়া না, এটা অনেকটা মিরপুরের কাছে আমিন বাজারে সিটি কর্পোরেশনের একটা জায়গা আছে, কখনো কখনো হাওয়াটা ওইখান থেকে আসছে বলে মনে হচ্ছে, মানে অনেক ধরনের গন্ধযুক্ত হাওয়া, পরিবর্তনশীল হাওয়া। আপনি দেখেন যে যদি বলে দেয় যে অস্ত্র ব্যবহৃত হবে না নির্বাচনের সময়, আমরা বিশ্বাস করলাম, তাহলে কোনো কিছু ব্যবহৃত হলে এটা আওয়ামী লীগ করবে, এইটা যখন বলে তার মানে কি অস্ত্রগুলো আওয়ামী লীগ খুঁজে পেয়েছে, ওরা সেগুলো ব্যবহার করবে? এগুলো তো কথা পলিটিক্সে, মানে এই কথাগুলি আমাদেরকে করে কি মনে করিয়ে দেয় যে তারা আসলে মনোযোগী না, যারা নিয়েছিলেন এগুলো লুট করেছেন সে তাদেরকে খুঁজে বের করে তাদেরকেই তো গ্রেপ্তার করাটা বেশি কিন্তু জরুরি। সাধারণ মানুষ তো শঙ্কিত। সাধারণ মানুষের এই শঙ্কা দূর করার জন্য আস্থা নির্মাণের যে প্রচারণা সেটা নাই। আমি লক্ষ্য করেছি যে তারা অনেক বেশি পরিমাণে গণভোটের জয় বিজয় নিয়ে কথা বলছেন, এবং যে পক্ষটি গণভোটের পক্ষ নিয়েছেন তাদের রাজনীতির সাথে গণভোটের একটা বিরোধিতা আছে, এবং সেই বিরোধিতার জায়গাটাও কিন্তু ভোটারদেরকে তারা পরিষ্কারভাবে বলছেন না। যেমন একজন ব্যক্তি কখন অসদাচরণ করে, কিংবা একজন ব্যক্তি
কখন ফ্যাসিবাদী হয়ে ওঠে। সে কি প্রকৃত ধার্মিক হলে এই কাজটা করতে পারে? মানুষের অধিকার হরণ করা, দুর্নীতি করা, ব্যাংক লুট করা পারে না। তাহলে ধর্মের শাসন দিলেই তো ফ্যাসিবাদ ঠেকানো যায়। কিন্তু ধর্মীয় দল বলছে যে না, ফ্যাসিবাদ ঠেকানোর জন্য জুলাইয়ের সনদ এবং মানুষের বানানো আইন দরকার। তাহলে ওনারা যে এত বছর ধরে সৎলোক এবং ঐশী আইন, শরিয়া আইনের কথা বলেছিলেন, তাহলে শরিয়া আইন ফ্যাসিবাদ ঠেকাতে পারে না। এখন তো তারা সরে আইন থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে সরে গেলেন, তাহলে তারা সরে সরে গেছেন মুখে বলছেন, কিন্তু আইনে তো তাদের না, মানে তাদের কিতাব তো যে change তাদের হয়নি। যে গঠনতন্ত্র সেখানে কোনো পরিবর্তন নাই। ফলে এই যে শামীম যেটা বললাম, আমার ছোট ভাই, আমরা একসাথে বিতর্ক করেছি, আমরা একই দলে ছিলাম, মালয়েশিয়া গিয়েছিলাম, আমরা অনেক জিতেছিলাম, তো আজকে ভালো লাগছে। কিন্তু মজার ব্যাপার দেখেন, মনে হচ্ছে এখনো আমরা একই রকম জায়গাতে আছি। সেটা হচ্ছে যে এই যে দলগুলি তাদের আপনি যেটা বললেন যে এই জুলাই সনদ নিয়ে, যে জুলাই সনদ তো এনসিপি সই করেন। হ্যাঁ, এনসিপি সই করে না, এবং এই পক্ষটি বারবারই বলার চেষ্টা করছে গণভোটের পক্ষে গিয়ে যে গণভোট দিলে ফ্যাসিবাদ আটকানো যাবে। কিন্তু গণভোট দিলেই কি আসলে ফ্যাসিবাদ আটকানো যায়, নাকি ফ্যাসিবাদী আচরণ না করার মধ্যে দিয়ে দলগুলি ফ্যাসিবাদ আটকাতে পারে? ফ্যাসিবাদের নমুনা কি ছিল? ফ্যাসিবাদ একটা দল বানিয়েছিল, সিপি গ্যাং। তারা ইন্টারনেটে কেউ গেলে গালিগালাজ করতো, সেই গালিগালাজ কি বন্ধ হয়েছে? হ্যাঁ, এখন কেউ যদি এদের সমালোচনা করে, যে কোনো ব্যক্তির এই পক্ষের, তাহলে একই রকম গালিগালাজের বন্যা বয়ে যায়। তার মানে ফ্যাসিবাদের আচরণ রয়ে গিয়েছে। মানুষজনকে মিথ্যা অভিযোগে অথবা ভুয়া অভিযোগে বন্দি করে নিয়ে আটকে রাখা, এটা কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। মিথ্যা ব্যবহার করে রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার যে প্রবণতা, সেটা কি বন্ধ হয়েছে? হয়নি। এবং অবাস্তব প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে ভোটারদেরকে ঠকানো, সেটার প্রক্রিয়াও কি বন্ধ হয়েছে? সেটাও হয়নি। নিজের দলের গঠনতন্ত্র পরিবর্তন না করে তারা সংবিধান বদলায় ফেলতে পারছেন। নিজের দলের গঠনতন্ত্রটা বদলে জুলাই সনদের মতো কি তারা করতে পেরেছেন? তারা তো সেটা করেন নাই। এবং তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এবং জুলাই সনদে 5% নারী সদস্য থাকবেন সংসদে, সেইভাবেই যেন তারা অন্তত 5% প্রার্থী দেন। অতি সামান্য 5%, মানে 300 আসনে প্রার্থী দিলে 15 জন। এই 15 জন নারী সদস্য দেওয়ার বেলায় তারা সম্পূর্ণভাবে হাত গুটিয়ে নিয়েছেন। কেন? তারা জুলাই সনদে স্বাক্ষর করে এই সনদ বাস্তবায়ন করার জন্য 1000 কোটি টাকার ভোট, 1000 কোটি টাকার বেশি শুধু বরাদ্দ করা হয়েছে নির্বাচন কমিশনকে 2-1 দিন আগে। এত 1000 কোটি টাকা জনগণের পকেট থেকে নিয়ে খরচ করে ফেলতে পারছেন, আর নিজের দল থেকে জুলাই সনদের সামান্য ব্যাপার যেটা বলা হয়েছে যে এই নির্বাচনেই করবেন, তারা ওইটাই অঙ্গীকার করেছেন। সেই অঙ্গীকারটাও তারা রক্ষা করেন নাই। যারা এই জুলাই সনদকে দেওয়া অঙ্গীকার এই নির্বাচনেই রক্ষা করেন না, তারা আবার বলছেন আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে বাংলাদেশকে একেবারে ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক করে ফেলবো। এটা কি আসলে সম্ভব? আমরা কি এটা বিশ্বাস করতে বাধ্য হব? তার মানে যেটা দাঁড়িয়েছে, নির্বাচনের একটা বড় ফ্যাক্টর হচ্ছে নির্বাচনের যে পক্ষগুলি অংশ নেবে তারা তাদের যে কথাবার্তা, প্রতিশ্রুতি, তাদের যে রাজনৈতিক কার্যক্রম, সেটার মধ্যে দিয়েও নির্বাচনকে একটি সেরা নির্বাচনে পরিণত করবে। কিন্তু আমরা দেখছি যে ওই গুপ্ত রাজনীতি, গুপ্ত কথাবার্তা, এমন প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি সাধারণ মানুষও বুঝবে যে এটা আসলে পালন করা সম্ভব না, এরকম প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছেন। তারা এইসব প্রতিশ্রুতির মধ্যে দিয়ে নির্বাচনে জনগণের কাছে ভোট চাইছেন। তো একদিকে তারা গণভোটের পক্ষে বেশি প্রচারণা করছেন, সরকারকে দেখলে মনে হচ্ছে গণভোটে সরকার দাঁড়িয়েছেন, গণভোটের পক্ষ হচ্ছে সরকার। কিন্তু এটা তো জনগণের অধিকার, সে হ্যাঁ বলবে না না বলবে। সরকার একটা প্রস্তাব জনগণকে কেন দিয়েছেন? জনগণ চাইলে যেন না করতে পারে। সরকার তো এটাতে হ্যাঁ বলেই দিয়েছেন। তো যে জিনিস সরকার হ্যাঁ বলেই দিয়েছেন, সেই জায়গাতে জনগণ যেন চাইলে না বলতে পারে, সেই পরীক্ষায় আসলে এটাকে পাঠিয়েছেন। কিন্তু সরকার যেভাবে এসেই লোকজনকে অটো পাস করিয়ে দিয়েছিলেন, ক্ষমতা থাকলে কিন্তু এই অটো পাসের বিধান সম্বলিত এই জুলাই সনদকেও তারা অটো পাস করিয়ে দিতেন। কেননা জুলাই সনদে গণভোট হয়ে যাওয়ার পরে সংসদ যদি এটাকে ঠিক মতো কার্যকর করতে নাও পারে, এটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এটা নিজে নিজে কার্যকর হয়ে যাবে। তো এই অটো পাসের যে বিধান সম্বলিত যে জুলাই সনদ, সেই অটো পাসের পক্ষে সরকার তো অলরেডি অটো পাস করিয়ে দিয়েছেন। এটা দেওয়ার পরে জনগণকে কেন তারা এইভাবে প্রচার প্রচারণার ঝড় বইয়ে দিয়ে কেন বাধ্য করার চেষ্টা করবেন যে হ্যাঁ বলতে? এবং সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা বলা হচ্ছে, জনগণ যদি একটি বিষয়ে না বলে, সেই না বলার অধিকার নাকি গোলামির পক্ষে চলে যাওয়া। জনগণ তার স্বাধীন মতামত দিবে, সেটা যেখানে দিবে ওইটাই আজাদি। জনগণ যেই দিকে ভোট দিবে ওইটাই জনগণের আজাদি। জনগণের সার্বভৌমত্ব প্রমাণ হয় এইভাবে যে জনগণ যেই দিকে বলবে ওইটাই সঠিক। তাহলে নায়ের দিকে জনগণ ভুল আর হ্যাঁ দিকে জনগণ ঠিক
Who gave them the right to say that? ওয়েল শামীম, আমরা তো এই একটা নির্বাচন কমিশনের জন্য কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘদিন, কিন্তু আমরা কাঙ্ক্ষিত কমিশন কি পেয়েছে এই নিয়ে একটা বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে, যেখানে একটা ভোটে তাদের কিন্তু টেস্টই হয়নি এখন তো। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কতটা স্বাধীন আর কতটা পরাধীন। এটা বলা খুব কঠিন, কারণ নির্বাচন কমিশন থেকে যারা বিদায় নেন বা চলে যান তারা সাধারণত আত্মকথা লেখেন না। মানে যদি তারা প্রত্যেকে একটা করে অটোবায়োগ্রাফি লিখতেন তাহলে মোটামুটি একটা ধারণা নেওয়া যেত। কিন্তু এই মুহূর্তে তো দুইজন প্রধান নির্বাচন কমিশনার জেলখানায়। হ্যাঁ, ওইটা এখন জেলে তো আর লেখার হয়তো সুযোগ পাচ্ছেন না তারা। তো এই সাধারণত কমিশনগুলো, বিশেষ করে নির্বাচন কমিশন, এমন অবস্থা তৈরি হয়েছে যে একসময় আপনার মনে আছে যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বকে পালন করবেন কিনা এই নিয়ে একসময় সন্দেহ দেখা দিয়েছিল, যে পরিস্থিতি এমন কেউ আর স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইবেন না দলে। তো ভবিষ্যতে এমন হবে নির্বাচন কমিশনার খুঁজে পাওয়া যাবে না যে কে এটা দায়িত্ব নেবে, কারণ এটা শেষে যে পরিণতিটা ঘটছে সেটা কারোর জন্যই সুখকর না। এখন ওই আপনার প্রশ্নের উত্তরে যদি এভাবে বলি যে আসলে এরা যে চাপে থাকেন নাকি স্বেচ্ছায় চাপ গ্রহণ করেন নাকি যেটুকু দায়িত্ব এখন তো দেওয়া চাপ আছে থাকার কথা ছিল না, এখন তো আমরা বলেছি যে এটা স্বাধীন, নাকি যা দায়িত্ব পালন করবার কথা থাকে সেটার ব্যাপারে তাদের কোনো অস্থিরতা কাজ করে বা স্পষ্টতা কাজ করে, সেটা আমাদের জানা নেই। একই সঙ্গে আবার এটাও বেশ কৌতূহল জায়গা নিয়ে যে এবার সবাই মিলে কমিশনকে দোষারোপ করছে। তাতে কিন্তু আবার এটা অন্য একটা যুক্তিতে আসা যেত, তাহলে কমিশন ভালো বাকিরা তাদের সাথে মত মিলছে না, ফলে কোন দিকে? অন্য সময় আমরা কমিশনকে দোষ দিই, এখন সবাই আবার কমিশনকে দোষ দিয়ে করছে রাজনৈতিক দলগুলো। তাহলে কোথাও একটা ব্যবধান আছে যে যখন রাজনৈতিক দলগুলোর পক্ষে না যায় তখন কমিশনের দোষ হয়, আবার যখন অন্য ক্ষেত্রে তো ব্যত্যয় আছেই তার বিভিন্ন। সুতরাং এই প্রশ্নের আমার কাছেও স্পষ্ট কোনো উত্তর নাই, এবং যতক্ষণ নির্বাচন না হচ্ছে উত্তর দেওয়াটাও খুব কঠিন, বা তারা দায়িত্ব না ছাড়ছেন আমাদের আলোচনা করারও সুযোগ নেই। যেটা অন্যর একটা প্রসঙ্গে যদি একটু যাই, যে আলোচনা তো সেভাবে করছিলেন, আপনি ইশতেহারের দিকে খেয়াল করেন, এখনো কোনো দল ইশতেহার প্রকাশ করেনি। নির্বাচনের 2 সপ্তাহ বাকি, আপনি ব্যাপক আলোচনা করছেন কত কোটি নতুন ভোটার, তরুণ ভোটার কখনো দেননি, বিভিন্ন মার্কিন শব্দ শোনা যাচ্ছে, সুইং ভোটার ইত্যাদি ইত্যাদি, যে তারাই একটা বিরাট পরিবর্তন আনবেন, কেউ বলছে নারীরা পরিবর্তন আনবেন, কেউ বলছে তরুণ যুব পুরুষরা পরিবর্তন আনবেন, কিন্তু দলের ইশতেহার নাই। সম্ভবত বিএনপি ভাবছে আগে জামাতেরটা দেখি, জামাত ভাবছে যে বিএনপিরটা আসুক, এনসিপি তো আমরা জানি না যে তারা কী ধরনের লিখবে না লিখবে, এরকম আরও অন্যান্য দল আছে। একটা ইশতেহার হলেও জনগণ তো একটা পড়ারও একটা কিছু পায়, চিন্তা করার পায়, যে না ঠিক আছে এই দল এটা এটা করবে। আমরা জানি যে ইশতেহার অনুযায়ী চলেন আমাদের রাজনৈতিক দলগুলো সরকার গঠন করলে, কিন্তু একটা বাইন্ডিং ডকুমেন্ট তো অন্তত আলোচনা তো করা যায় যে না এটা নিয়ে করেন। এবং যেটা উনি একটু আগে বললেন যে আপনি তো অটো পাস দিয়েই রেখেছেন 200 কতদিন পর এটা বাস্তবায়ন হবে, তাহলে এটা নিয়ে এত হইচই করার তো কোনো 6 মাস সম্ভব, 6 মাস। 180 দিন। কিন্তু দলের ইশতেহারটা তো আমরা এই মুহূর্তে গুরুত্ব দিয়ে দেখতে পারতাম। আমরা যে আলোচনা করছি তাতে কিন্তু এইটা না যে আমরা নির্বাচনের পক্ষে না, বা আমরা একবারও বলছি না যে নির্বাচন প্রয়োজন না। আমরা প্রথম দিন থেকেই বলছি যে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের নির্বাচনই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। আমরা এক রাতে সব সংস্কার করতে পারবো না, কিন্তু নির্বাচনের কোনো বিকল্প নেই, এটা লাগবেই। এটা নাহলে সংসদ হচ্ছে না, আপনি কোনো কিছু পাশ করতে পারছেন না, কোনো সংস্কারে আপনি আসলে যেতে পারছেন না, সেখানে ইশতেহার নাই। তাহলে নির্বাচনকে ঘিরে যে চিন্তা ভাবনা সেটা কল্পনার ডালপালা কেন জন্মাবে না? যে 2 সপ্তাহ হয়ে গেছে আপনি এখন ইশতেহার দিচ্ছেন না, ইশতেহার তো এখন মুদ্রণও করা লাগে না, আপনি অনলাইনে দিলেও আমরা দেখতে পেতাম, পরবর্তীতে তারা হয়তো মুদ্রণ করতেন। তাহলে কখন আলোচনাটা হবে? ইশতেহারের আগে কিন্তু অনেক আলোচনা হয় বিভিন্ন অংশীজনদের সাথে, তাহলে হয়তো দলগুলো আর প্রয়োজন মনে করছে না, তারা যেটা আছে সেটা দিয়েই তারা করবেন। আবার খেয়াল করুন, এই তাড়াহুড়ো করে শেষ মুহূর্তে সরকার অনেকগুলো অধ্যাদেশ জারি করছেন, এবং তার মধ্যে বেশ কিছু একনেক সংক্রান্ত অধ্যাদেশের বিষয় আছে। আমি সঠিক কিনা জানি না, আজকে শুনলাম যে গণমাধ্যম সংক্রান্ত তারা দুটো অধ্যাদেশের খসড়া তারা তৈরি করেছেন। তাহলে যদি দাপ্তরিকভাবে ধরে নিই যে আপনি আর 15 দিন বা 20 দিন আছেন আনুষ্ঠানিকভাবে দায়িত্বে, এর মধ্যে আপনাকে এতগুলো কেন অধ্যাদেশ জারি করতে হচ্ছে? অধ্যাদেশ তো পরবর্তীতে নাও রাখা যেতে পারে, তারাই করে যাচ্ছেন, সব কাজ তাদেরকে কেন করতে হবে? তাহলে আপনি যদি সেই আস্থা না রাখতে পারেন, যেভাবে আপনি, আমরা আগেই বলে নিয়েছিলাম যে হ্যাঁ ভোট সরকার এইভাবে প্রচার অভিযান করতে পারে কি পারে না, সরকারি কর্মকর্তাদের দিয়ে, এটা অনেক দিন পর্যন্ত আলোচনা চলবে, সেটা আরেকটা আলোচনা দাবি রাখে। কিন্তু জনগণের যে সার্বভৌমত্ব, যেটা উনি বললেন, আমি যদি বলি তার যে এজেন্সি, তার যে চিন্তা, আপনি যার নামে বিপ্লব করছেন, যার নামে প্রতিদিন আপনি জীবন দিয়ে দিচ্ছেন, সে তাহলে কোনো সিদ্ধান্ত গ্রহণের অবস্থায় রাখে না। আপনি তাকে জানান, তার মানে রাজনৈতিক দল তাকে ইশতেহার দিচ্ছে না যে আমি কি করতে চাই। তার মধ্যে বড় একটা দল, আপনি এই মুহূর্তে খেয়াল করেন যে ওই হ্যাঁ বা না নিয়ে তার কোনো আলোচনাই নেই। আবার এনসিপি হ্যাঁ নিয়ে প্রচুর প্রচারণা করছে।
জামাতেরও এক ধরনের প্রচারণা আছে যে একে হ্যাঁ বলুন। তার মানে ইস্তেহার নাই, কেউ হ্যাঁ নিয়ে চিন্তিত আছে, কেউ হ্যাঁ নিয়ে কোনো রকম আলোচনাতেই নাই, বাকি কেউ কেউ হ্যাঁ নিয়ে যথেষ্ট পরিমাণে প্রচারণা করছেন, সরকার তার সঙ্গে আছেন, এবং এই যে যে কর্মকাণ্ডগুলো সরকার শেষ মুহূর্তে করছেন তাতে এক ধরনের একটা অস্বস্তির বার্তা দেয়। এবং নির্বাচন যেমন প্রয়োজন, আমরা প্রত্যেকেই মানে প্রবলভাবে চাইছি যে নির্বাচন সঠিকভাবে হোক, সময় মতো হোক, এবং হবে বলেও আমরা বিশ্বাস করি। কিন্তু এতগুলো জায়গায় যদি আপনার প্রশ্ন থাকে, তাহলে সেই নির্বাচনে তো আপনি লোক সমাগম করা, তাদের উৎসাহ আনা, তাদের উপর আস্থা রাখা, সেটাই তো অবমূল্যায়িত হয়। এবং যে নির্বাচনে জনগণের অবস্থান অবমূল্যায়িত হয়, জনগণের সিদ্ধান্ত অবমূল্যায়িত হয়, সেটা ভালো মন্দ বলার আগেই তো এক ধরনের প্রশ্ন করার একটা সুযোগ তৈরি হয়। হ্যাঁ, কিন্তু সেই অনেক ধন্যবাদ আপনাকে। এটা আসলে এক অভিনব নির্বাচন হচ্ছে। হ্যাঁ, অনেক দিক থেকে অভিনব। যেমন একই দিনে 2 ভোট। আবার নির্বাচন কমিশন কিছু বলে নাই, প্রেস সচিব এসে বলেছেন যে ভোট গুনতে সময় লাগবে, যেন উনি অতীতে অনেক ভোট গুনেছেন এবং ভোট গোনাগুনতি সম্পর্কে ওনার অনেক অভিজ্ঞতা আছে। থাকতে পারে, আমরা দেখেছি এর আগে তিনি ভোটের সময় দেশ সফর করেছেন যখন তিনি সাংবাদিক ছিলেন। কিন্তু এটা তো নির্বাচন কমিশনের বলার কথা। আবার এটাও আমরা দেখছি যে একটি সাংবিধানিক দায়িত্বে থাকা ব্যক্তি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডে চলে যাচ্ছেন। একটু সময় আছে ওনার, ওনার অনেক সময় আছে নিশ্চয়ই, না হলে পরে কেন এটা হবে? সরকার এটা কেন দিলেন? তিনজনকে না? হ্যাঁ, 3 জনকে দিয়েছেন, কিন্তু তার মধ্যে আমি ভাবলাম যে মন্ত্রীর না হয় চাকরি চলে যাবে যখন নতুন সরকার চলে আসবে, মন্ত্রীর চাকরিতে তো উনি থাকবেন না। বাকি দুজনের নিরাপত্তা উপদেষ্টা থাকবেন কিনা আমরা তো জানি না। কিন্তু নির্বাচন কমিশন নিশ্চয়ই এসে সরকার বাতিল করে দিবে না, এটা তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সেই মেয়াদ তাকে পূরণ করতে হবে। তো তাহলে উনি কেন ওইখানে এই বোয়িং এর নাটবল্টু কিংবা ধরেন এয়ারবাসের চাকা এগুলা নিয়ে সিদ্ধান্ত কেন ওনাকে নিতে হবে? এবং আরো বিষয় রয়েছে, চলে যাবেন আর কিছুদিন পরে, কেন 9,030 বর্গফুটের ফ্ল্যাট বরাদ্দের টাকা, মানে ফ্ল্যাট বানানোর টাকা দিতে হবে? 9,000 বর্গফুটের ফ্ল্যাট মানে একটা ছোটখাটো টেনিস কোর্টের চেয়ে বড়, মানে ওইখানে টেনিস, বাস্কেটবল এগুলো খেলা যাবে। তো এত বড় জায়গা নিয়ে যে সরকার আমাদেরকে বলেছিল কৃচ্ছ্রতা সাধন করবে, জনগণের টাকা খরচ করবে না, যে সরকারের উপদেষ্টা এসে বলেন যে পদ্মা সেতু বানানোতে চালের দাম বেড়ে গিয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে অতিরিক্ত খরচ করার কারণে, আমাদের মন্ত্রীরা, ভবিষ্যতের মন্ত্রীরা কি এতই অবুঝ যে তারা এই 9,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে তারা থাকতে চাইবেন মাথার উপরে সুইমিং পুল নিয়ে? সাঁতরানোর সময় পাবেন সুইমিং পুলে গিয়ে? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন খুবই আমার কাছে মনে হয়, গণভবন জাদুঘর হয়ে গিয়েছে এবং মন্ত্রীপাড়ায় 9,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে। আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পর কোথায় থাকবেন? এটা নিয়ে তো কেউ চিন্তা করছেন না। কেউ এটা চিন্তা করছেন না। প্রধানমন্ত্রীর বাসস্থানটা কি হবে? এই 9,000 বর্গফুটের ফ্ল্যাট বানানোর আগে তো এই চিন্তাটা করা দরকার ছিল যে আমাদের প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নেবেন তখন তিনি তার পরিবার সহ কোন নিরাপদ অবস্থানে রাষ্ট্রীয় ব্যবস্থাধীনে থাকবেন, এটার তো কোনো নমুনা দেখা যাচ্ছে না। তো এইগুলি নিয়ে আমার মনে হয় বেশি চিন্তা করা উচিত ছিল। এই কারণেই নির্বাচন আমার কাছে বারবারই মনে হচ্ছে যে নির্বাচন হচ্ছে, কিন্তু নির্বাচন পরবর্তী সময়ের যে প্রস্তুতি সেটাও কিন্তু খুবই দুর্বল বলেই মনে হচ্ছে। যেমন 12 তারিখে যদি নির্বাচন হয়ে যায় আর কেউ যদি বলে যে ভোট গুনতে বেশি সময় লাগবে, ধরেন 14 তারিখে ভোটের রেজাল্ট হলো, যেদিন এই এই বাংলাদেশের একজন অত্যন্ত নামকরা সম্পাদক ভালোবাসা দিবসের প্রচলন ঘটিয়েছিলেন, তো ওই দিন লোকজন ভোট গুনবে না ভালোবাসা করবে? এই প্রশ্ন তো করতে হবে। তারপরে রমজান মাস চলে আসবে, তার মানে হাতে কিন্তু খুব বেশি সময় থাকছে না। যদি ভোট গুনতে বেশি সময় লাগে তাহলে শপথ গ্রহণ কিভাবে? শপথ গ্রহণ, মন্ত্রিসভা তৈরি করা, একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, তো সেইটারও তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং একাধিক বরাদ্দ, একাধিক সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নেওয়া হচ্ছে যে যেগুলিরও যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে আমরা গণভোটে ভোট দিচ্ছি, আমি একটা রিপোর্টও পড়লাম, একটা লেখাও পড়লাম, সেখানে বলা হয়েছে যে এখানে নাকি এমন একটা প্রশ্ন আছে যে কুমিল্লা বিভাগ হবে নাকি ফরিদপুর বিভাগ হবে, এরকম একটা সিদ্ধান্ত নাকি এই গণভোটের মধ্যে দিয়ে চলে আসবে। পঞ্চম প্রশ্ন মানে এরকম না, ওখানেই নাকি একটা কোনো জায়গাতে এরকম একটা ব্যাপার আছে। এখন এক পক্ষ বলেছেন যে না, এখানে শুধু 47টা হচ্ছে সাংবিধানিক বিষয় যেটা অবশ্য পালনীয়, বাকিগুলি না, বাকিগুলি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায়। তাহলে যে জিনিস এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায় সেগুলোকে কেন বা গণভোটে দিয়ে এটাকে র্যাটিফাই করাতে হচ্ছে? অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এবং আমাকে গতকাল, আমার বাড়িতে সবাই শিক্ষিত
এবং তাদের শিক্ষাগত যোগ্যতা পিএইচডি লেভেলের যারা আছেন তাদের অধিকাংশের, আমাদের বাড়িতে পিএইচডি বেশি, নর্মাল পড়াশোনা করেছে এরকম লোকজন কম। সেইখানে একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে গণভোটটা যে ব্যালট হবে এটা কি 2টা বাক্স হবে না একটা বাক্স, এইটা বুঝবো কিভাবে, একসাথে ভাঁজ করে দিয়ে দিব নাকি আলাদা আলাদা? এই প্রশ্নগুলোর জবাব না দিয়ে বলা হচ্ছে যদি হ্যাঁ দেন তাহলে আজাদি, না দেন তাহলে গোলামি, এবং গোলামির রং আর আজাদির রং হচ্ছে গোলাপি। এখন গোলাপি কাগজে আপনি আজাদি গোলামি ঠিক হবে। তো এই প্রচারণা তো গণভোটকে মানুষের কাছে কিভাবে দিতে হবে এই বিষয়গুলি না বলে বারবার বলা হচ্ছে যে আজাদি গোলামি নির্ধারিত হবে গণভোট দিয়ে। গণভোট দিয়ে কেন আজাদি গোলামি নির্ধারিত হবে? আজাদি গোলামি নির্ধারণের প্রশ্ন তো গণভোটে হয় না। আজাদি গোলামি তো আমাদের সংবিধান, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা সেইখানে নির্ধারিত আছে। কেউ যদি মানসিকভাবে গোলামি করে সেটা তার প্রবলেম, কেউ যদি সরকারিভাবে গোলামি করে সেটা সেই সরকার যারা গঠন করেছেন তাদের প্রবলেম। জনতা তো আজাদ, জনতা তো গোলামি করে নাই কোনোদিন, জনতা তো আজাদ, জনতা তো গোলামি স্বীকার করে নাই। অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে। ধন্যবাদ আপনাকেও। আমি এটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইনে আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার এবং ডক্টর শামীম রাজা। শামীম রাজা, এখন আপনার কাছে আসি, যেটা হচ্ছে নির্বাচন নিয়ে অনেক কথা হলো। তো শেষ পর্যায়ে আমি দেখেছি যে তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, তিনি বলছেন নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। না, আমরাও যে আলোচনাগুলো করছি সেখানে তো অনেক ধরনের বিষয় সামনে আসে যেটা সন্দেহের উদ্রেক করে। এখন একজন বড় দলের নেতা যেভাবে বলতে পারেন, আমরা সাধারণ জনগণ তো আর ওইভাবে বলতে পারি না, সেটার ভিন্ন ব্যাখ্যা তখন তৈরি হয়। এবং তাদের আরো অনেক কিছু তথ্যপাত্র প্রবাসে দেখার থাকে, তারা অনেক খোঁজ খবর রাখেন, এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বক্তব্য তো একটু সন্দেহ তৈরি করে আমাদের, যে এই ধরনের বক্তব্য দেওয়া মানে কি কেউ অনাগ্রহ দেখাচ্ছে, মানে নির্বাচনটাকে আবার একপাক্ষিক করে ফেলার কোনো চিন্তাভাবনা আছে কিনা। কারণ এই সুযোগও তো থাকে, আপনি কোনো কারণে কেউ যদি প্রত্যাহার করে নেয় বা অন্য কোনো রকম পরিস্থিতি তৈরি করে, তখন তো নির্বাচনটাকে আসলে পরিচালনা করাটাই খুব কঠিন হয়ে পড়ে। আর ছোট ছোট কয়েকটা বিষয় আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি ধরে নিই 12 তারিখে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গিও রাখি। একটা হলো পোস্টাল ব্যালট নিয়ে অনেকগুলো ইস্যু উঠেছে, সেটা নির্বাচন কমিশনকে নিরসন করতে হবে। যে এটা প্রাপ্তির একটা ব্যাপার আছে, এটা গণনার বিষয় আছে, এটা সংরক্ষণের ব্যাপার আছে, এবং সেটা কিভাবে কার্যকর হবে এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা আছে। সবগুলো আলোচনা যে ভিত্তি আছে আমি সেটা মনে করি না, কিন্তু নির্বাচন কমিশনকে আরও স্পষ্টভাবে বলতে হবে যে এইভাবে ব্যালটটা দিচ্ছেন, এইভাবে সেটা সংগৃহীত হচ্ছে, এইভাবে সেটা সংরক্ষিত হচ্ছে, এবং পরবর্তীতে এইভাবে গণনা করে সেটা যুক্ত করা হবে। আর আমি কয়েকটা বিষয় একটু খুব দ্রুত বলি, যে নির্বাচনে আমাদের বড় নিরাপত্তার প্রসঙ্গে যেহেতু আলোচনা করছিলাম, আমাদের নারী ভোটারদের ব্যাপারে আমাদের বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন আছে। আমাদের কোটি কোটি নারী ভোটার দীর্ঘদিন নির্বাচনহীনতার কারণে হোক, পরিবেশের প্রতিকূলতার কারণে হোক, নারীরা কিন্তু ভোট দিতে যাননি অনেকে। সুতরাং তাদের নিরাপত্তাটা দেখতে হবে। এই নিরাপত্তা কিন্তু আমরা অন্য যে নিরাপত্তা বলছি তার চাইতে হয়তো বাড়তির প্রয়োজন হতে পারে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হতে পারে, এবং সেটা কিভাবে দেবে, এটা যে প্রচুর পুলিশ মোতায়েন করেই নিরাপত্তা দেওয়া যাবে এমন কি মনে করছি না। সেটা দলগুলোর দায়িত্ব আছে, নির্বাচন কমিশনও সেই পথ বাতলে দিতে পারে যে কিভাবে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়। জনগণকে আপনি হ্যাঁ ভোট না ভোটের বিপরীতে ভোট দিতে উদ্বুদ্ধ করা। একটা প্রজন্ম ভোট দেয়নি, এবং কারো কারো বয়স 35-40 হয়ে গেছে, সে কোনো ভোটই দেয়নি, স্থানীয় সরকারে দেয়নি, জাতীয় নির্বাচনে দেয়নি। আমরা শিক্ষার্থী সংসদ নির্বাচনের সময় খেয়াল করেছি, বয়স ধরুন 20 থেকে 25-এর মধ্যে, সে জানেই না যে ব্যালট পেপার কি, এটা কেমন, কিভাবে ভাঁজ করতে হয়, কোথায় দিতে হয়। এটা কিন্তু তার এমন না যে সে ইচ্ছা করে এই কাজটা করছে, তার অভ্যস্ততাই তৈরি হয়নি। এমনকি কেউ কেউ প্রশ্ন করছে কিভাবে ঢুকতে হয়, কোথায় বাক্স থাকে। এখন অনেক প্রশ্ন আছে, কি একটা দেবো, দুটো দেবো, একটা বাক্সে, দুটো বাক্সে। আমার কাছে মনে হয় যে এই প্রচারটা দরকার, যে এটা এই নির্বাচন, এটা গুরুত্বপূর্ণ, এটা আপনার ভোটটা দিতে হবে, আপনি এইভাবে। এটা লজ্জার তো কোনো কিছু নেই, আমরা একটা প্রজন্ম ভোট দিতে অভ্যস্ত হইনি, তবে আমাকে তো আবার বলার প্রয়োজন হতেই পারে। এবং নির্বাচন কমিশন কয়েকটা ব্যাপারে একটু স্পষ্টীকরণের দরকার আছে। বিশেষ করে আমরা যে সাইবার অনিরাপত্তার কথা বলছিলাম, আমার মনে হয় যে এই প্রশ্নটা উঠছে, তাদের দিক থেকে বলা উচিত তাদের প্রস্তুতিটা কি, তারা কতটুকু পারবেন, কতটুকু আমাদের উপরে তারা দায়িত্ব দিচ্ছেন। যতটুকু তাদের সক্ষমতা আছে বাকিটা আমরা রাজনৈতিক দলগুলোকে বলবো, জনগণকে আহ্বান করব। সুতরাং এই ব্যাপারটা আমি মনে করি যে নির্বাচনের আগে খুব জরুরি। এবং প্রশাসন নিয়ে যে প্রসঙ্গগুলোর কথা উঠছে সেটারও একটা ব্যাখ্যা প্রয়োজন। বিভিন্ন সময় আলোচনা হচ্ছে প্রশাসন এর পক্ষের লোক, ওর পক্ষের লোক। এখন একজন
ভোটারের পক্ষে, জনগণের পক্ষে, তরুণের পক্ষে তো সম্ভব না যে প্রশাসনে কে আছে, সে কোন পক্ষের, পুলিশে কে আছে, কোন পক্ষের। নির্বাচনী প্রক্রিয়াকে যেমন প্রশ্নবিদ্ধ করে, বাধাগ্রস্ত করে, অস্বস্তি তৈরি করে, তেমন তাকেও কিন্তু নাগরিক হিসেবে অবমূল্যায়ন করে। সে কেন এই পরিস্থিতির মুখোমুখি হবে? অর্থাৎ নির্বাচন কমিশন ব্যাখ্যা দিক যে না, এখানে গুপ্ত বলে কোনো কিছু নেই, আমরা এই প্রয়োজনে এদেরকে করেছি, প্রয়োজনে আবার আমরা পরিবর্তন করলেও করতে পারি, কিন্তু আশ্বস্ত করতে হবে। আর সবশেষ হলো নির্বাচনের অব্যবহিত পরের যে নিরাপত্তা, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যে নির্বাচন শেষ হলেই যে নিরাপত্তা বলয় উঠিয়ে নিতে হবে তা কিন্তু না। নির্বাচনের পরে সহিংসতা হওয়ার সম্ভাবনা থাকে, সাংঘর্ষিক অবস্থা হওয়ার সম্ভাবনা থাকে। তো একই কথা বলবো যে প্রার্থীকে যেমন রক্ষা করতে হবে, যারা ভোট দিচ্ছে তাদেরকেও রক্ষা করতে হবে। ওই ট্যাগিংয়ে যাওয়া যাবে না যে এই পাড়া বা মহল্লা অমুককে ভোট দিয়েছে, এর কারণে জিততে পারিনি, অতএব চলো ওকে এক হাত আমরা দেখিনি। যেমন নারীদের প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষা করার কথা বলছি। অতএব নির্বাচনের পুরো প্রক্রিয়ার সময়, নির্বাচন পূর্ব, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর এই নিরাপত্তা বিধান করতে হবে, এবং যে জায়গাগুলো প্রশ্ন উঠেছে, অস্পষ্টতা রয়েছে, সেগুলোকে স্পষ্ট করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে তুষার। জি, যেটা যে নিরাপত্তার কথাটা বললেন, এটা তো সবসময় আমাদের এটা উদ্বেগের আমাদের কারণ। দেশের একটি মানে ক্রমাগত সমস্যা। তো এই সমস্যা কিন্তু- থেকে বের হয়ে আসতে হবে তো। এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য যেটি খুব বেশি দরকার ছিল সেটা হচ্ছে পুলিশকে এই যে সময়টা পাওয়া গিয়েছে তার মধ্যে পুনর্গঠন করে ফেলা এবং পুলিশের মনোবলকে চাঙ্গা বাড়িয়ে তোলা, চাঙ্গা করে রাখা। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই দিকে খুব একটা মনোযোগ দেওয়া হয়নি। একটা বিষয় আমি জানি না, কারণ আমরা শরীফ ওসমান হাদির জানাজার দিনও দেখেছি যে কয়েক লাখ লোক রওনা দিয়েছিল সংসদে ঢোকার জন্য। সংসদের যে ক্ষতি হয়েছিল সেটা কি মেরামত কাজ শেষ হয়েছে এবং সেটা কি আবার আগের মতো অবস্থায় চলে এসেছে? যেখানে সংসদে একটা আসছে এসে যাচ্ছে এবং সংসদের অধিবেশন তো খুব দ্রুত সময়ের মধ্যে আহ্বান করতে হবে। তাহলে সেই সংসদের যে আমি শুনেছি যে পিএ সিস্টেম, মাইক্রোফোন সব নাকি লোকজন নানানভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তো সেটা কি ঠিকঠাক করা হয়েছে কিনা এটাও তো আমরা আসলে জানি না। তারপরে পোস্টাল ব্যালটের বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে। একটা জিনিস খুব আমার কাছে অদ্ভুত মনে হয়েছে যে সরকার নির্বাচন সংক্রান্ত সকল ব্যয় তো করবেন আসলে নির্বাচন কমিশনের মাধ্যমে। নির্বাচনের খরচ তো বাইরে থেকে করা যাবে না। আপনি প্রার্থীকে বলে দিচ্ছেন 25 লাখ টাকার বেশি খরচ করতে পারবি না, কিন্তু বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, অন্যান্য যেসব প্রতিষ্ঠান, এমনকি এনজিও, বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই সব জায়গাতে যে হ্যাঁ না ভোটের প্রচারণা করা হচ্ছে, এই অর্থ কি এর বাইরে নাকি এর ভিতরে? সরকারি বরাদ্দকৃত অর্থ। এনজিওগুলি যে দাতা সংস্থাদের কাছ থেকে টাকা এনেছে, ভোটের প্রচারণা করার জন্য টাকা এনেছিল, এই টাকা তারা কোথা থেকে পাচ্ছে এই প্রচার চালানোর জন্য? এবং আমরা একটা শব্দ তো সবাই শুনতাম, রিকুইজিশন দেয় নির্বাচন কমিশন, রিকুইজিশন দেয়, সেই মতো তাকে সরবরাহ করে। তাহলে এই টাকা সে কোথা থেকে খরচ করছে এবং এই টাকা যে সে খরচ করছে এটার অ্যাকাউন্টেবিলিটি কি? এটা কি খাতে কিভাবে দেখানো হবে যে এই টাকাগুলি খরচ হয়েছে এবং আমরা হ্যাঁ না ভোটের পক্ষে গেছি? এবং আমাদের ভোট হয় সিলে, আমরা সিল দেই। এই সিল দেওয়ার প্রক্রিয়া শেখানো হতো, আমি দেখেছি অতীতে যত ভোট হয়েছে ভাঁজ করবেন। কয়েক মাস যে এইভাবে ভাঁজ করবেন, না হলে সিলের কালি অন্য প্রতীকে লেগে যেতে পারে, সিলের কালি অন্য কোথাও লেগে গেলে ব্যালট বাতিল হয়ে যায়, আপনার ভোটটা উনি পাবেন না। এই বিষয়গুলো দেখানো হচ্ছে। এমনকি ব্যালট পেপার কিভাবে ভাঁজ করতে হয় সেটাও শেখানো হয়। সেই ভাঁজেরও মানে তথ্যচিত্র আছে। এখন এই বিষয়গুলি বাদ দিয়ে শুধু গোলাপি কাগজ হ্যাঁ না, এইটাই কি আমাদের আগামী নির্বাচন? বাংলাদেশের ভবিষ্যৎ কি আগামীতে একটি ধারাবাহিক সংসদীয় গণতন্ত্র বা একটি ধারাবাহিক গণতন্ত্র বাংলাদেশের ভবিষ্যৎকে নির্মাণ করবে, নাকি হ্যাঁ না বলে দিলে আজাদি হয়ে গেল এবং সবকিছু আমরা পেয়ে গেলাম? এই মীমাংসাটাই তো হচ্ছে না, কারণ মনে হচ্ছে যেন হ্যাঁ না বলে দেওয়াটাই আমাদের কাজ, বাকি কাজ তো অটোমেটিক হবে, অটো পাস। কিন্তু বিষয়টা তো তা না। একটা সংসদ তৈরি করতে হবে যে সংসদে আমাদের প্রতিনিধিরা প্রকৃতই আমাদের প্রতিনিধি হবেন এবং তারা সেখানে গিয়ে নির্ভয়ে তাদের যে সংসদীয় সার্বভৌমত্ব সেইটা রেখে আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত আচ্ছা, করবে। কোনটা আগে, গণভোট না সংসদ? অবশ্যই সংসদ আগে, কেননা এই গণভোটের আইনি ভিত্তি নাই। এই গণভোটকে আইন সিদ্ধ করতে হলে একটা নির্বাচিত সংসদ এসে এই গণভোটের আইনি প্রক্রিয়া যে ঠিক হয়েছে এইটাকে ঠিক বলতে হবে, কেননা বাংলাদেশে কোনো গণভোটের আইন নাই। এবং এই গণভোটের যে প্রচারণার কাগজ তার মধ্যে একটা আমি পেয়েছি যেখানে লেখা আছে আপনি হ্যাঁ ভোট দিলে বাংলাদেশে গণভোট চালু হবে, মানে গণভোট দিতে পারবেন, কারণ গণভোটের আইন নেই। তো আমি গণভোটই দিচ্ছি গণভোটকে চালু করার জন্য, তাহলে এই গণভোটটা কোত্থেকে হলো? এইটা হলো একটা আদেশে, কিন্তু এই আদেশটাও যে বৈধ, এই বৈধতা দিতে হবে কিন্তু একটা সংসদকে। এবং এই আদেশটা যে সংবিধানের অধীনে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সংবিধানে পরিবর্তন আসতে পারে এরকম কোনো আইন করার অধিকার কিন্তু কোনো
দলের বা কোনো সরকারের নাই, এটা সংসদেই করতে হবে এবং 2/3 সংখ্যাগরিষ্ঠতায়। সেক্ষেত্রে এই পুরো বিষয়টার মধ্যে একটা প্যাচ আছে। সেই কারণে অবশ্যই সংসদ নির্বাচন আগে, সংসদ ডিসিশন নিবে যে কি হবে এবং কি হবে না, সংসদ ঠিক করবে যে কোনটা আইন এবং কোনটা আইন নয়। সরকার কি তাহলে সংসদ নির্বাচন চান না? না, ওনারা চান, কিন্তু তাহলে তারা তো হাতেই আছে। ওনাদের মনের ইচ্ছা মতো আমার মনে হচ্ছে ওনাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু হোক, এইটাও তারা চান। দুইটা একসঙ্গে করে ফেলেছেন তারা, কিন্তু জনগণের ইচ্ছা অনুযায়ী হবে। তাদের কাজ হচ্ছে প্রভাবকের কাজ, তাদের কাজ হচ্ছে অনুঘটকের কাজ। জনগণ নির্বাচন চায়, তারা নির্বাচনটা আয়োজন করে দিবেন। জনগণ একটি সার্বভৌম সংসদ চায়, তারা সেই সংসদটা তৈরি হওয়ার জন্য পরিবেশ তৈরি করে দিবেন। এটা অনেকটা বিয়ে বাড়ির মতো, যে রান্না করে সে মেনু ঠিক করে না, মেনু ঠিক করে জনগণ, ঠিক করে যে সে কাচ্চি খাবে না পোলাও খাবে। যে রান্না করে তার কাজ হচ্ছে ঠিক মতো রান্না করে জায়গা মতো সেটা সার্ভ করা, যাতে সেটা পাওয়ার পরে খেতে খেতে পান চিবাতে চিবাতে লোকে বলে ভাই খানাটা খুব ভালো হয়েছে। ওই ভালো নির্বাচন করাটা তাদের কাজ। নির্বাচনের রায় হ্যাঁ হবে না হবে, বিএনপি জিতবে না এনসিপি জিতবে, এগুলো বলা তাদের কাজ না। কিন্তু তারা এইখানে পক্ষ নিয়েছেন, এবং নিয়েছেনই না শুধু, তারা ঘন ঘন মানুষকে এরকম তথ্য দিচ্ছেন যে তরুণরা জিতলে ভালো হবে, তরুণ আনা দরকার। কি দরকার কি দরকার না এটা তরুণরা গিয়ে বলবে, তরুণরা তো ভোটে দাঁড়িয়েছে, তারাও অন্য ভোটার প্রার্থীর মতোই। আপনি দ্বারা আপনার সাথে যদি কোনো তরুণ প্রতিদ্বন্দ্বিতা করে, আপনার বয়স আর তার বয়স তুলনীয় না, সে যে পদটা চেয়েছে ওই পদের জন্য আপনি উপযুক্ত নাকি সে উপযুক্ত, এইটা হিসাব, এবং সেই উপযুক্ততার সিদ্ধান্ত নেবে জনগণ। কিন্তু সেই জায়গাতে তো জনগণকে মনে করা হচ্ছে জনগণ দুধের শিশু, তারা কিছু বুঝে না। এবং আরো বিষয় আছে, সরকারি কর্মকর্তাদের যখন আপনি ভোটের প্রচারণায় যুক্ত করবেন কোন একটি পক্ষে, তখন তাকে আপনি আসলে সুযোগ করে দিচ্ছেন সে যাতে ভোটের পক্ষে কথা বলতে গিয়ে তার নিজের পছন্দ অপছন্দের কথা বলে ফেলতে পারে। এই সরাসরি প্রচারণায় তো সরকারি কর্মকর্তা নিযুক্ত হওয়ার কথা না। সরকারি কর্মকর্তার যেটা করার কথা সেটা হচ্ছে ভোটটাকে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে নিরপেক্ষভাবে সকল জনগণের জন্য সমান সুযোগ দিয়ে যে কোনো মার্কায় ভোট দেওয়ার স্বাধীনতা দেওয়ার কথা। কিন্তু এখানে বলেই দেওয়া হচ্ছে এই মার্কায় দিলে এরকম হবে, ওই মার্কায় দিলে এরকম হবে, এবং এখানে জনগণকে যুক্ত না করে এখানে যুক্ত করা হয়েছে সরকারি প্রশাসনকে, সরকারি সিস্টেমকে, মেশিনারিকে। সরকারি মেশিনারি তো এই কাজ করার কথা না। সরকারি মেশিনারি ঠিক রাখবে ভোটের দিন ওইখানে বিদ্যুৎ সরবরাহ, পানির সরবরাহ, মাঠের নিরাপত্তা, রাস্তা নিরাপদ রাখা, যারা ওইখানে কাজ করছেন তাদের নিরাপত্তা দেওয়া। শুধু তাই না, প্রচুর পরিমাণে এটা বলা হচ্ছে বা একটা গুজবও হতে পারে যে কোটি কোটি বোরকা তৈরি করা হচ্ছে। তাহলে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলির পোলিং অফিসারদেরকে অবশ্যই নারী পরিচয় এটি নিশ্চিত করার জন্য নারী পরীক্ষাকারী প্রত্যেক ভোটিং সেন্টারে রাখতে হবে, যেখানে নিশ্চিত হতে হবে যে যিনি ভোটার আইডি কার্ডটা এনেছেন তিনি প্রথমত নারী, এবং দ্বিতীয়ত তার ভোটার আইডি কার্ডের চেহারার সঙ্গে ওই এনআইডি কার্ডের চেহারার সঙ্গে ওই নারীর চেহারার মিল আছে। আর সেই এনআইডি যদি ডুপ্লিকেট হয়, যাই হোক, এই প্রশ্নের জবাব আপনারা অন্য একদিন খুঁজবো। অনেক অনেক ধন্যবাদ তুষার আপনাকে, ধন্যবাদ শামীম রেজা আপনাকেও। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।